বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন। ভারত এবার রেল ট্রানজিট চায়। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। বাংলাদেশ ভারত का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर है। এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাহলে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। 22 জুন 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মেয়াদের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ হয়। এই সাক্ষাতে মোট 10টি চুক্তি নিয়ে আলোচনা হয়, যার মধ্যে 7টি ছিল নতুন, বাকি 3টির মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে নবায়ন করা হয়। এই দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়েও বেশ বড় কিছু সিদ্ধান্ত এসেছে, কিন্তু সবকিছু ছাপিয়ে দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে আসে বাংলাদেশের ভূমি ব্যবহার করে রেল চালাতে চায় ভারত। এমন সব আলোচনায় মুখর হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব তথ্যের কতটুকু সত্য আর কতটুকুই বা শুভঙ্করের ফাঁকি, সেই বিষয়ে আলোচনা করা যাক। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল চলাচলে কার লাভ কতটুকু, এই প্রশ্নেরও উত্তর খোঁজা যাক। প্রথমে জানা যাক বাংলাদেশের করিডোর ব্যবহার করে কিভাবে ভারত তাদের পণ্য ট্রানজিট করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ 7 সিস্টার্সের যে রাজ্যগুলো আছে, সেখান থেকে ভারতের মূল ভূখণ্ডে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ ব্যাগ পেতে হয় ভারতকে। বেশ লম্বা একটি সময় এবং অর্থের বড় একটি অংশ চলে যায় শুধুমাত্র পণ্য পরিবহনে, যার মূল কারণ ভারতের এই দুই অংশের মাঝখানে থাকা বাংলাদেশের ভূখণ্ড। তাই এই ক্ষেত্রে বাংলাদেশকে ব্যবহার করতে চায় ভারত। পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রেন চালাতে চায় ভারত। বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের কলকাতা থেকে 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যের 12টি রুটে পণ্য ও যাত্রী চলাচলের সুবিধা চায় ভারত। এর ফলে পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে ট্রেন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে এবং এটি পৌঁছাবে চুয়াডাঙ্গার দর্শনায়। এরপর সেটি পাবনার ঈশ্বরদী, দিনাজপুরের পার্বতীপুর এবং নীলফামারীর চিলাহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে। প্রাথমিকভাবে সেটি ভারতের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে। এরপর সেখান থেকে ভারতের ডালগাঁও থেকে ট্রেনটি আবার ভুটানে যাবে। ফলে পরিবহনের সময় লম্বা এই সময় ভারতের আর লাগবে না। তবে এই চুক্তির কয়েক বছর আগেও ভারতীয় ট্রেনকে 2টি রুটে পণ্য ট্রানজিটের সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ। তবে ভারতের মালবাহী এসব ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারত না, বরং ট্রেনগুলো বাংলাদেশের সীমান্তে আসলে সেগুলো বাংলাদেশি চালক ইঞ্জিন পরিবর্তন করে ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিত। তবে নতুন এই চুক্তির ফলে বাংলাদেশের সাহায্য ছাড়াই ভারতীয় ট্রেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে। কিন্তু এখানেই প্রশ্ন আসে, ভারতকে এত কিছু দেওয়ার বিপরীতে বাংলাদেশের লাভটা কি? স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত। 2018 সালে এসে ভারত বাংলাদেশের মধ্যে আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনেরও অনুমতি পায় ভারত। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে আসে সেই চুক্তির কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 2010 সালের ট্রানজিট চুক্তি সইয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসেবে একটি ট্রানজিট ফি দিয়ে থাকে ভারত, কিন্তু সব মিলিয়ে প্রতি টনে বাংলাদেশ মাসুল পায় মাত্র 300 টাকার আশেপাশে। অথচ তখন বলা হয়েছিল বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে বাংলাদেশের। কিন্তু সেই অর্থের ধারে কাছেও কি কোনো আয় হয়েছিল, সেই তথ্য পাওয়া যায়নি। তাই নতুন চুক্তি নিয়েও বেশ শঙ্কায় বিশেষজ্ঞরা। ভারতীয় ট্রেন যখন বাংলাদেশে ট্রানজিট করবে, দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত যে রেল লাইনটি ভারত ব্যবহার করার সুবিধা পাবে, ব্যবহার করার ফলে লাইনের যে অপচয় হবে এবং অবকাঠামোগত উন্নয়নের খরচ ভারত দিবে কিনা সেটি পরিষ্কার নয়। কিন্তু এই লাইনটি যেহেতু বাংলাদেশও ব্যবহার করবে, তাই ভারত থেকে যদি এই লাইনের অবকাঠামোগত উন্নয়নের খরচ পাওয়া যায়, তবে এখানে লাভবান হবে বাংলাদেশ। তবে সবচেয়ে বড় সংখ্যাটি হলো নিরাপত্তার। দেশের ভিতর অন্য দেশের ট্রেন চলাচল করায় মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব রাজ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত বাংলাদেশের অভ্যন্তরে পড়বে কিনা তাও একটি বড় প্রশ্ন। ট্রানজিটে যদি শুধু পণ্য পরিবহনের কথা বলা থাকে, তাহলে সেটি ছাড়া ট্রেনে অন্য কিছু আনা নেওয়া করা হচ্ছে কিনা
সেটি যদি ঠিকমতো না দেখা হয় বা সেটির নিয়ন্ত্রণ যদি বাংলাদেশের হাতে না থাকে তাহলে বড় সমস্যায় পড়তে পারে বাংলাদেশ। চিকেন স্নেক বা সেভেন সিস্টার্সের সাথে চীনের সম্পর্কও বেশ বাজে পরিস্থিতিতে আছে। ফলে এই বিষয়টি চীন কিভাবে নিচ্ছে সেটিও একটি প্রশ্নবোধক চীনের উন্মোচন করে। 2013 সাল থেকে 23 পর্যন্ত 332 জন বাংলাদেশিকে ভারতীয় সিকিউরিটি ফোর্স বিএসএফ খুন করেছে। গড়ে বছরে 30 জন বাংলাদেশিকে মেরেছে ভারত। বাংলাদেশিরা বাংলাদেশ সীমান্তে বসেও বিএসএফ এর গুলি খেয়ে মারা যাচ্ছে। ফেলানি হত্যার বিচার আজও হয়নি। তিস্তার পানির সুরাহাও পায়নি বাংলাদেশ। তাই এই সুবিধার বিপরীতে বাংলাদেশও তার ন্যায্য দাবি এবং অধিকারগুলো একে একে আদায় করতে হবে।